নমস্কার, এনকেটিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন আমাদের বিশেষ পরিচিত নাট্য ব্যক্তিত্ব এবং সবার প্রিয় শ্রী আশিস ভৌমিক দাদা। আশিস দা, তোমায় আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ তোমার ব্যাপারে কিছু জানবো, যদিও ওনার ব্যাপারে জানার জন্য সময় আমাদের কাছে খুব কম, তার একদম শুরু থেকে শুরু করছি। চটপট শুরুটা একটু বলে দাও আগে, কী করে নাটকে আসা, কী করে নাটককে ভালোবাসা, ওই জায়গাটুকু শুরু করো। অ্যাকচুয়ালি নাটকের আতুর ঘর বলতে যেটা বোঝায় সেটা আমার জীবনে এসেছিলো আমরা যখন আর্যভট্টিতে থাকি। আমি পাঠশালায় পড়ি, তখন মার সঙ্গে নাটক দেখতে যেতাম আর্যভট্টি মঞ্চে। সেই আমার শুরু, এবং সেখান থেকেই আমার বেড়ে ওঠা, নাটককে ভালো লাগা, ভালোবাসা। তার পরবর্তী সময়ে মাঝে মাঝে করেছি স্কুলে পড়ার সময়। তারপর ক্লাস 6-এ যখন আমি করিমগঞ্জ থেকে ট্রান্সফার হয়ে শিলচরে চলে আসি, তারপর থেকে বছরে দুখানা করে নাটক রীতিমতো করে গেছি। একটা মানে নাটকটা কি তোমার বাড়ি থেকে পাওয়া, না নাটককে ভালোবেসে নাটক, না কেউ করতেন আগে? আমার বাবা যে করতেন আমি সেটা জানতাম না। আচ্ছা, সেটা আমার কাছে প্রথম আবিষ্কার হয় আমরা যখন চরগোলা ছিলাম, করিমগঞ্জ এরাগা স্টেশন। সেখানে বাবাকে দেখলাম কিছু লোক এসে খুব ধরাধরি করছে, একটা যাত্রা করবে, বাবা যাতে ব্যবস্থা করে দেয়। সে বড় বড় শালকাঠের লক ছিল, তো বাবাই খরচা টরচা করে ওখানে একটা মঞ্চ বানিয়ে যাত্রা গান হতো। সেই যাত্রা গান দেখলাম বাবার খুব প্রচণ্ড উৎসাহ। তো মাকে জিজ্ঞেস করলাম, বাবা যেসব করে ওদেরকে ইয়ে করছে, বাবাকে করতো? ও বাবা, তোর বাবা 9-10-এ পড়তো যখন শুনেছি, তোর বাবা খুব ইয়ে করতো, যাত্রা গান করতো, থিয়েটার করতো মেনলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো সেই থেকে। আর মা তো গানের শিল্পী একজন ছিলেন। মা গান গাইতেন? নজরুল গীতি গাইতেন। আচ্ছা, তোমার প্রথম কখন, মানে আগে তো করতে বছরে দুটো করতে, প্রথম কখন মনে হলো যে থিয়েটারটাকেই ভালোবাসি, থিয়েটারটাই করবো, এবং রেগুলার থিয়েটার করা শুরু করলে? ওই যে বললাম, কখন জানি একটা অঙ্কুর উদ্গম হয়ে গেছিলো আমার ভেতরে যখন আর্যভট্টিতে ছিলাম। আচ্ছা, সেই দেখতাম নীলু সেন, চিন্টু সেন, পান্না নাগ, যদু নাগ, তারপর সাধন দত্ত, এরা অভিনয় করছেন, এরা ডাইরেকশন দিচ্ছেন। বিশেষত আমাদের ওই দত্তবাড়ির এইমাত্র যার কথা বললাম। আর তারপর আইপিটির নাটক হয়েছিল এখানে একবার। তখনকার দিনে 5 টাকা করে টিকিট হয়েছিল কলকাতার থেকে টিম এসে। সেগুলো আমার দেখা, এবং কখন জানি না মনের ভেতরে একটা নাটকের জীবন আমার ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, আমি বুঝতে পারিনি। সেটা যখন করিমগঞ্জে যাই তখন আমার মনে আছে, ক্লাস 5-এ পড়ি, গ্রীষ্মের বন্ধ হবে, তখন আমাদের পণ্ডিত স্যার বলে একজন ছিলেন, এই তোরা তো ইয়ে করিস, বই টই পড়িস, তোদের এখানে তো নাটকের বই আছে, দেখ তো পারিস কি না কিছু করতে। হঠাৎ মনে হলো, ইয়েস, আমি তো নাটক দেখেছি, আরও ছোটোবেলায় দেখেছি, ডায়লগ বলে এরকম এরকম করে যদি মুখস্থ করে আমরা 3টা ছেলে মিলে একটা ছোট্ট নাটক আমার মনে আছে, আমরা ওইটা করেছিলাম। এবং স্কুলে ক্লাস 3টা ক্লাসের স্কুল, এমই স্কুল, খুব প্রশংসা হয়েছিল। আর তখন একটা কনফিডেন্স লেভেল হয়ে যায় মানুষের, বোধহয় আমি পারবো। তারপর শিলচর চলে আসার পর তো ওই যে আমার শুরু 6-এর দুর্গাপুজোর থেকে শুরু নাটক করা। আচ্ছা, তারপর গণসুর নাটক, নানান অনেকের সাথে তুমি নাটক করেছো, সেই ব্যাপারে যদি একটু বলো। মানে তোমার প্রিয় নির্দেশক কে ছিলেন, কার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে, সেগুলো যদি আমাদেরকে একটু বলো। পরপর বলতে গেলে আগের টুকরোটা আমাকে বলতে হবে। হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি আমরা সাধুদা বলে একজন ছিলেন, যিনি আমাদের ঘর থেকে টেনে নিয়ে গিয়ে নাটক করাতেন, এবং হাতে একটা বাস থাকতো, ব্যাত। খুব সিনসিয়ার, ফরেস্টে চাকরি করতেন, এবং বলতে গেলে জীবনে গুরু হিসেবে পেলে প্রথম উনাকে পেয়েছি, সাধুদাকে। তারপর ওই আমরা নাটক করতাম, ওই যে বললাম গ্রীষ্মের বন্ধের সময়, দুর্গাপুজোর সময়। পরবর্তী সময়ে দুর্গাপুজোর পর ওই লক্ষ্মী পূজা এবং কালী পূজার মাঝখানে আমরা 3 দিন, 2 দিন 3 দিন, 2 দিন 3 দিন, এভাবে আমরা নাটক করতাম। তো ওই সেটা মানে কোন জায়গাটায় হতো? স্কুলটা ছাড়িয়ে গিয়ে একটু রাইট সাইডে রজনী সাহার মাঠ বলতো। আচ্ছা, মানে ওখানেই সব প্রতি বছর ওখানেই করতে? ওইখানেই করতে। আচ্ছা আচ্ছা, ওই শুরু আমাদের। কখনো স্কুলে আমরা রিহার্সাল করতাম, কখনো বিপিন দাস পাঠশালা ওইখানে। ইভেন দো একটা সময় আমি বোম্বে চলে যাই আমার মার ট্রিটমেন্টের জন্য, তখন 1970। তো চলে যাওয়ার পর তো গ্যাপ হয়ে গেল 1 বছর।
তো ফিরে আসার পর আমরা বাংলাদেশের ওয়ার, আমার বাংলাদেশের খুঁড়তুতো ভাই বোনেরা এসেছিল, তখন একটা খুব জটিল সময় আমার মধ্যে। তখন ওই ইয়েতে রংপুর ছিলাম, চিন্তা করতে পারো তখনের সময় সেই রংপুর থেকে আমি কোনোদিন নৌকো পার করে হেঁটে চামড়াগুদাম হয়ে মধুরবন্ধ হয়ে পাবলিক স্কুল রোডে এসে আমি রিহার্সাল করে আবার রাত্রিবেলা ব্যাক করতাম। হ্যাঁ, নাটক ভালোবেসে। এবং আস্তে আস্তে একটা জিনিস এখন পর্যন্ত আমার ভেতরে আছে যে টাকা পয়সা পেলেই যে প্রফেশনাল হয় না, টাকা পয়সা পেলে সেটা কমার্শিয়াল হয়, কিন্তু প্রফেশনাল ব্যাপারটা আলাদা। অফিসে না গেলে যেমন বেতন কাটবে, ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, যদি করি ঠিক করে করব, পারবো না করবো না, ফার্স্ট করার কোনো দরকার নেই। কারণ আই হ্যাভ নো রাইট টু ডু এনিথিং ইন এগেনস্ট অফ অডিয়েন্স। ওদেরকে নেমন্তন্ন করে এনে আমি এখানে ফার্স্ট করবো, ওদের সামনে ভাড়ামো করব, এই রাইট আমাকে কেউ দেয়নি তো, এবং এটা আমি করতে পারি না কোনো অবস্থায়। এই জিনিসটা ছোটোবেলার থেকে আমার মাথায় ছিল এবং এটা ভেতরে ভেতরে আমার কাজ করেছে, এবং এর জন্য হয়তোবা আমি নাটককে ভালোবেসেছি খুব শ্রদ্ধার সঙ্গে। সেই জন্য হয়তোবা তুমি আমাদের সকলের ভালোবাসার একজন অভিনেতা। জানি না অনেকে। আচ্ছা, এখানে আমি না একটু দর্শকদের জন্য আমরা কথা আরও এগিয়ে নিয়ে যাব, পরে ভুলে যাব, সেই জন্য আগেই বলছি। অতি সম্প্রতি আপনারা অনেকেই দেখেছেন আশিসদার, ওরা তিনজন গণসুর থেকে একটা নাটক করেছেন, পুরস্কৃত হয়েছে নাটক। সেই নাটকের একটি ডায়লগ, একটি সংলাপ যদি একটু বলো। সংলাপগুলো একটুখানি অল্প একটু। আচ্ছা, এই তো আপনার বাবা, আরে আপনার বাবার চেয়ে কোনো অংশে কম উনি বলুন তো? হ্যাঁ, চোখে চশমা, বগলে ছাতা, তারপর হাঁপানি চেয়েছিলেন, হাঁপানি আছে, এই একটু হাঁপান তো, একটু হাঁপান তো, এই তো এটুকু সুন্দর হাঁপাচ্ছে, হবে। দারুণ। আচ্ছা, তারপর আমরা একটু এগিয়ে যাই, তারপর এত দূর এসে পাবলিক স্কুল রোডে রিহার্সাল করতে। আচ্ছা, তারপর রিহার্সাল করতাম। কখনো কখনো ও আমার ছোটোবেলার বন্ধু বিজয়, সবাই জানে হয়তো, শিলচরের অনেকেই জানে, বিজয় আমার সেই হাফ প্যান্টের বন্ধু। আমি কখনো কখনো ওই ওর মা ওর জন্য রাত্রিবেলা ওই একটা তাগাড়ির মধ্যে সব কিছু মেখে দিয়ে দিত। আমরা 11টা 11:30 আসতাম। তো আসার পর 11:30টার সময় তো রংপুর যাওয়া যায় না। আমি আবার একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম তখন, সেই সময় 200 টাকা বেতন। তুমি চিন্তা করো, খুব টাফ ছিল আমার পিরিয়ড। বাংলাদেশের 4টা লোক আমার বাড়িতে, আমাদের ফ্যামিলি প্রায় মোটামুটি 9-10 জন লোক, বাবাও কাজ করছেন কনস্ট্রাকশনের, যাক এগুলি আমার সেটব্যাক ব্যাপার আছে অনেক কিছু। তো ওই আমরা দুজনে শেয়ার করে ছোট্ট একটা বিছানা, ওটার মধ্যে দুজন পাশাপাশি শুয়ে সকাল 5টা 5:30টার সময় উঠে সাইকেল নিয়ে সোজা রংপুর, ওইখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির কাজকর্ম করে আবার ব্যাক করতাম চামড়া গুদামে, যে আমার যে কোম্পানিটা ছিল ওইখানে। এই চললো। এবার তুমি নাটকটা সেই সময়ও করেছো, তুমি নাটকটা আজকেও করছো, একদমই তুমি নাটক থেকে সরে যাওনি। কি পার্থক্য দেখো, কি মনে হয় তোমার, কি পরিবর্তন এসছে? এখন তো একটা টাফ টাসেল পিরিয়ড। তখন তুমি নাটক ভালোবাসলে, শ্রদ্ধা করলে নাটক করতে পারতে। আজকালকার মতো এই চাকরির বাজার, রোজগারের বাজারটা ছিল না, একটা গতানুগতিক ব্যাপার ছিল। এখন কি পড়াশোনা করা ছেলে মেয়ে প্রচুর, কিন্তু সেই অনুপাতে ওদের কাজ নেই। কাজ জোগাড় করে, কাজ করে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, এবং নাটককে ভালোবেসে নাটক করতে হবে। এই যে জায়গাটাকে ম্যানেজ করা, কখনো কখনো আমরা এখন যারা নাটক করে, যেমন স্বাভাবিকভাবে এরা আমার অনেক ছোট কাকু ডাকে, সায়নারার কথাই বলি। সায়নারা শুনেছি আমি রিহার্সালের টাইম টেবিলটা অন্যরকম, যেগুলো আমি অনেক বছর আগে করে ফেলেছি। 5টার সময় 5:30টার সময়, ভোর 5টার সময় 5:30টার সময় রিহার্সাল করতাম, 7:30টার মধ্যে রিহার্সাল শেষ, বাড়িতে যেতাম, আবার বাজারে আসতাম, বাজার করে বাসায় রেখে তারপর অফিসে যেতাম, সেই ম্যাচ বিকেলবেলা। তো ওইটা কি আমাকে নাটক করতে হলে এই টাইমটাই বাবা গেছে, ওই টাইমটাই করতে হবে, আর না হলে নাটক করো না, তোমাকে তো কেউ বলেনি। কিন্তু ঢং করলে তো চলবে না, নাটকটা নাটকের মতোই করতে হবে। আর তখন করেছি কি, আমাদের তেমন কোনো ব্যাপার ছিল না যে নাটক করলেও আচ্ছা, না করলেও আচ্ছা। কিন্তু যেহেতু আমি বললাম নাটকটাকে আমি পুজো করি, নাটককে অবগাহন করি, নাটকটা আমার অন্যরকম জায়গায়, আমি নাটককে কীরকম ভালোবাসি, শ্রদ্ধা করি, সে নিজের কথাটা নিজে বলাটা বেশি বাড়াবাড়ি হবে, কিন্তু এটাকে আমি খুব যেন ঠাকুর দেবতার মতো আমি পূজা করি নাটককে টিল টুডে। আচ্ছা, তুমি নিজেকে নির্দেশক না অভিনেতা, কোনটা বলতে বেশি পছন্দ? আমি সারা জীবন শিখতে চাই, এবং
প্রপারলি অভিনয় শিখতে গেলে দীর্ঘদিন অভিনয় করার দরকার। তার খুঁটিনাটি কেন করছি, কার জন্য করছি, চরিত্রটার সঙ্গে আমি জাস্টিফাই করতে পারছি কি না, করতে গেলে আমার কি কি জানতে হবে। তো মনে হয় অভিনয় করতে করতে ওইসব জায়গাগুলি আবিষ্কার করারও একটা টাইম দরকার। সেই টাইমটা আমার মনে হয় শেষ হয়নি। তো অভিনয় পরিচালক বা পরিচালনা করিনি যে নট দ্যাট, তো এখনও ফার্স্ট চয়েস আমার অভিনয়। অভিনয়। তোমার তোমার কাজ করা এরকম কোনো নির্দেশক যাকে তোমার মনে হয় যে ওনার সাথে আরও কাজ করলে ভালো ছিল, আরও মিস করি ওনাকে, বা খুব কম কাজ করা হয়েছে ওনার সাথে, এরকম সহ অভিনেতা যাদের সাথে অভিনয় করেছো এরকম কিছু? দুই জিনিস। একটা হলো তোমার অভিনয় করেছি এক ব্যাপার, পরিচালক সেটা আর আলাদা ব্যাপার। দুটোই আলাদা করে। অভিনয় বলতে গেলে তো আমরা গণসুর যখন শুরু হয়, ক্লাবটা ছিল তারও 5-6 বছর আগে। শৌখিন শিল্পী সংঘ, সাধুদা বলে যার কথা বলছিলাম আমি শুরুতে, উনারই দেওয়া নাম। তারপর উনি ট্রান্সফার হয়ে চলে যান উদারবন্দে। আমাদের সঙ্গে একটা গ্যাপ, আমাদের মধ্যে অনেকে গভর্নমেন্ট চাকরি পেয়ে বাইরে চলে যায়, কেউ কেউ এখানে ছিল। একটা আমাদের মধ্যে একটা চলে আসে, মানে কি বলে, গ্যাপ। তো গ্যাপের মধ্যেও যখন এই ক্লাবের নামটা চলে এসছে তখন তো একটা দায়বদ্ধতা চলে আসে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা বরাক ভ্যালিতে, যে নাটককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জায়গাটা, যে এন্তুটা, যে দায়বদ্ধতাটা, সেটা নরেশদা আমাদেরকে করে দিয়েছিলেন। এবং আমার সৌভাগ্য, ওই যে কোনো প্রদীপ নেভার আগে খুব জ্বলে উঠে, নরেশদার সঙ্গে করিমগঞ্জে রমণী মোহন ইনস্টিটিউটে আমরা নাটক করতে গেছি। মুক্তারি মায়ের নরেশদার লাস্ট ড্রামা। আর আমাদের ছিল জিওর্দানো ব্রুনো, আমার ওয়ান অফ দ্য সাকসেসফুল ড্রামা। 3টা চরিত্র এটার মধ্যে আমার, 3 রকমের ক্যারেক্টার আমি করেছি খুব সাকসেসফুলি। প্রায় 25-30 বার তো হবে মিনিমাম। আর নরেশদাও তখন করেছিল, আহা সিলেটি নাটক, রমেশদার কমেডি, একদম মানে সাংঘাতিক ব্যাপার। তারপরেই কর্মী যে একটা কম্পিটিশন হলো, নাট্যগোষ্ঠী করলো, ফার্স্ট বরাক ভ্যালিতে প্রথম কম্পিটিশন অ্যাজ পার মাই নলেজ। ওই কম্পিটিশনে 8 আনা 1 টাকা করে চাঁদা করে আমরা বন্ধুবান্ধব মিলে বিনে পয়সায় গেলাম ট্রেনে। তারপর ওইখানে গেলাম, কম্পিটিশনে করলাম। আমি তখন 3rd বেস্ট অ্যাক্টর পেয়েছি। ক্লাব বোধহয় র্যাঙ্কিংয়ে বোধহয় 7th একটা অ্যাওয়ার্ড কি দিয়েছিল টিমে। জীবনে প্রথম নাটকে পুরস্কার, ক্যান ইউ ইমাজিন? যেটা স্বপ্নও কোনো দিন ভাবতে পারিনি পুরস্কার পেতে পারি নাটক করে, এটা মানে বিশাল ব্যাপার। আর 3 জন আমরা অভিনেতা, অনলি 3 নাম্বারস, আমি, স্বপন চৌধুরী, বাবুল, প্রদীপ দাস। মানে আমার নাটকের গণসুরের ইতিহাসে আমরা এই 2 জন একে অন্যের পরিপূরক। জানি না অন্যরা কে কী বলে, আমি জানি না, কিন্তু সাকসেসফুল ড্রামাতে আমি নেই, প্রদীপ একা ছিল, সাকসেস হয়েছে 100%, ভেরি রেয়ার। কিন্তু আমরা 2 জন ছিলাম, নাটকটা সাকসেস হয়নি, সেটাও কিন্তু ভেরি রেয়ার। তো ওই জায়গাটাতে যেমন বাচ্চু চৌধুরী, যার কথা বলি, স্বপন চৌধুরী, তার মতো বরাক ভ্যালিতে কেউ রিহার্সাল করানোর ক্যাপাসিটি নেই টিল টুডে। কেমন করাতেন রিহার্সালটা? মেইন জিনিস ওর প্রম্পট, তোমাকে রোলের ভেতরে, ক্যারেক্টারের ভেতরে ঢুকিয়ে দিয়ে নিংড়ে বের করে নিয়ে আসবে বাচ্চু চৌধুরী। দুর্ভাগ্য আমাদের, ওর বিয়ের কয়েক বছর পর থেকেই একটু চেঞ্জ হয়ে গেল, বাড়ি করলো অন্য জায়গায়, কম আসতো। তারপর একদম মানে ক্লাব ছাড়া, মানে নাটক থেকে যে লোকটা সন্ধ্যা হলেই বই নিয়ে চলে আসতো, সন্ধে হলেই বই নিয়ে চলে আসতো রিহার্সাল, এইরকম পোকা। এবং ওর জন্য আরও আমাদের এই অ্যাডভান্সমেন্টটা, এই কি প্রদীপ হোক আর আমি হই, যদি তখন স্বপন চৌধুরী এইভাবে আমাদেরকে ইনস্টিগেট না করতো, আমাদের পেছনে না লাগতো, হয়তো আজকের আশিস ভৌমিককে তুমি পেতে না। এটা একটা সাংঘাতিক জীবনের সেটব্যাক বলা যায়, কারণ ওকে পাচ্ছি না। আচ্ছা, তুমি নাটক ছাড়া, মানে নাটক তো করোই, মাঝে মধ্যে নির্দেশনা করো এবং নিজেই বলেছো অভিনয়টা বেশি ভালোবাসো, এছাড়া তোমার অন্য পছন্দের কোনো বিষয়? গানের পরিবারের মানুষ আমি। আচ্ছা, নিজে গান ভালোবাসি, গলায় সুর নেই বললে মিথ্যে কথা। আর কি করেছো নাটক ছাড়া, গান ছাড়া? গান, নাটক আর টেলিফিল্মে প্রচুর কাজ করেছি। প্রচুর কাজ করেছো। নিজে কোনটা করিয়েছি। ভালো লাগে, থিয়েটার না ক্যামেরা?
থিয়েটার তো আতুর ঘর। যারা থিয়েটারকে অস্বীকার করে তারা কি বলবো, ওই যে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরা ব্যাপারটা এরকম আর কি। আমি জীবনে প্রথমেই ফুল প্যান্ট পরি না, না না, প্রথম তুই চাড্ডি পরেছিস, ল্যাঙ্গট পরেছিস, তারপরে চাড্ডি পরেছিস, তারপরে হাফ প্যান্ট, তারপর ফুল প্যান্ট। এটা হতেই পারে না। সবাইকে সত্যজিৎ রায় যে একটা রাস্তা দিয়ে লোক হেঁটে যাচ্ছে দেখে বলছে এই ক্যারেক্টারটাকে আমার দরকার, আমি ওটাকে বানিয়ে নেব। ফিল্মে চলে, নাটকে চলে না। নাটক একটা লং প্রসেস, তোমাকে জানতে হবে, শিখতে হবে, ভেতরে ঢুকতে হবে। হুট করে তো হয় না না এসব। সবাই তো সৌমিত্র না, কেউ কেউ তো উত্তম কুমারও থাকে না। না, 100 হ্যাঁ, তাহলে তোমার গণসুরের সুরটা কি তোমাদের হাত ধরে? আমরা 4টা লোক এটাকে বানিয়েছি। আচ্ছা। আশিস ভৌমিক, প্রদীপ দাস, স্বপন চৌধুরী, বিজয় খান, 4 পিলার অফ দ্য ক্লাব, মানে অর্গানাইজেশন। কোন ইয়ারে এটা তৈরি হয়েছে? অফিসিয়ালি 1972, কিন্তু এটা জন্ম হয়েছিল 67-68। তো বছর ধরে। আমাদের তখন সাউথ শিলচরে কেউ ভাবতে পারত নাটকটা কী ছিল। আর্যভট্টি স্টেজ দুর্গাপূজার সময় অম্বিকাপট্টিতে হতো, আর ঝালুপাড়াতে হতো, ওইটাই মিশন রোড। কিছু লিমিটেড আর্টিস্ট ছিল, এদেরকে চিনতাম। ওই পাঁচু নাগ, তারপর ওই যে অম্বিকাপট্টিতে ছানু ভৌমিক, তারপর পল্টুদা, এদের কিছু কিছু লোককে চিনতাম। এবার কিরণ নাগ আমাদের হেডমাস্টার। আর্যভট্টিতে তো ওই যাদের বললাম এদেরকে চিনি। ওই আর মহাদেব বণিক, মন্টু বণিকেরা, মহাদেব দেবের আইকন ফিগার, এবং আমারও গুরুদেব মানুষ। কারণ শিলচর শহরে আমার সঙ্গের বা আমার একটু পরের বা আমার একটু আগের যারা অভিনয় করেছে, মহাদেবদাকে দেখেনি, মহাদেবদাকে জানেনি, কেউ যদি বলে এটা মিথ্যা কথা। কারণ মহাদেবদার ভেতরে একটা টোটাল আর্টিস্ট ছিল, এটা আমার কথা না। ক্যালকাটার অনেক নাট্য ব্যক্তিত্বরা বলে গেছেন, অনেক কবিতার লোকরাও বলে গেছেন, এবং অনেক সিনেমার লোকও বলে গেছেন। তখনকার দিনে মহাদেবদা কিন্তু কলঙ্গমার কোলে, এই আমাদের বাবা গণেশদা, এই গণেশদার লেখা গল্পটা, ওইটার উপরে একটা ফিল্ম হয়েছিল। তারপরে এসামিস ফিল্ম তখন মহাদেবদাও করেছিল। আর মহাদেবদা তো নাটক মানে কি বলবো, এই পলাশের রংলাল, তারপর পরাণ মণ্ডলের ঘর গৃহস্থী, হেকিমপুর, অগ্নিগর্ভ হেকিমপুর, তারপর মহাদেবদার সাথে নাটক করার সুযোগ হয়েছে, একসাথে করেছে। আচ্ছা, গণসুর ছাড়া আর অন্য কোনো সংস্থার সাথে? পুবালি আমাকে নিয়েছে, ধর্মনগর করিয়ে এনেছে। আচ্ছা, পুবালির সাথে করেছে। লাকিলি আমি প্রাইজও একটা পেয়েছিলাম এখানে, বেশ ভালো প্রাইজ পেলে কেমন লাগে? আগে ভালো লাগতো। আচ্ছা। এখন যেমন অনেক সময় এটাকে আমার অভিনয়ের মাপদণ্ড বা মাপকাঠির থেকে একটু আলাদা মনে হয়। যারা আমাকে প্রাইজ দিচ্ছে, মাঝে মাঝে মনের ভেতরে একটা প্রশ্ন জেগে যায়, আমি এত বছরের যে অভিজ্ঞতাটা অর্জন করেছি বা ক্যারেক্টারাইজেশন করতে পারি, বলতে পারি যে এই চরিত্রটা ডেপথ কতটুকু, এই চরিত্রটা কী চাই, চরিত্রটা চরিত্রায়ন হয়েছে কি না, এটা যেমন বলতে পারি, আমি বুঝতে পারি। যারা পরিচালকে এই হিসেবে বসে আছেন, কি বলে, বিচারক বসে আছেন, তাদের কাছে প্রপারলি যাচ্ছে তো, বা তারা প্রপারলি মূল্যায়ন করতে পারছে তো, মাঝে মাঝে একটা প্রশ্ন উঠে আসে আর কি। মাঝে মাঝে প্রশ্ন, কিন্তু করতে ভালো লাগে এখনো। মানে যে কোনো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যতদিন বেঁচে আছি অন্ততপক্ষে বছরে 1টা বা 2টো নাটক যেন আমাকে করার সুযোগ দেয় ঈশ্বর, জন্য শরীরটা ঠিক থাকে। সত্যি সত্যি সবারই বোধহয়, বেশিরভাগই যারা। দেখো প্রাইসটা কি, আমি তোমাকে একটা জিনিস বলি। মহাবিদ্যা নাটক করলাম 2-2.5 বছর আগে, এই রূপম কম্পিটিশন। হ্যাঁ, দেখেছি। আমার জীবনে যতবার যত জায়গায় নাটক করেছি, আর লখনৌতে করার পরে আমি এই ধরনের একটা রিয়াকশন পেয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে আমি একটা আর্টিস্ট, আমাকে মানুষ এভাবে নিতে পারে। বয়স্ক লোক, আমি চিনি না এদেরকে, আই নেভার সিন বিফোর ইন শিলচর, জড়িয়ে ধরেছে, হাত হ্যান্ডশেক করে গেছে। তোমার মতো, তোমার থেকে বয়স্ক, তোমার থেকে কম বয়সী মেয়েরা আমাকে আঙ্কেল, দাদা, এই সেই। আমি মানে একটা সময় মনে হয়েছিল সিনেমার আইকন টাইকন যা থাকলে যেরকম, আমি এমন কি অভিনয় করলাম। রাত্রি 1টা, 1:30, 2টো পর্যন্ত আমাকে ফোন,
টেলিফোনে, দাদা ভাবা যায় না, সঙ্গে ছেলে মেয়ে এদেরকে নিয়ে প্রণাম করাচ্ছে আমাকে। তো আমি তো ওই রাত্রে ওই দিনে আমি পেয়ে গেছি যা পাওয়ার। সত্যি সত্যি এটা সেই ম্যাচ এইবার নাটকের পর আমি বেরিয়ে যাচ্ছি, এক ভদ্রমহিলা একটা ছেলেকে ডেকে এনে আর ওই এসে প্রণাম করাচ্ছে। মানে কি কী ব্যাপার? বলে না এটা ভাই, কে জানো এর বলে খুঁড়তো ভাই না কি জানি, ওই যে ইদানিংকালে খুব ভালো অভিনয় করে, সায়নও করিয়েছে ওকে দিয়ে। মাধুর্য নাকি খুঁড়তো ভাই নাকি, আপন ভাই বোধ হয়। ও আছে না, এই তো ওই ভদ্রমহিলা এসে প্রণামটা, আমি বললাম এটা তো তোমার প্রাপ্তি। আর কি লাগে? সত্যি সত্যি আমার বাবা মায়ের আশীর্বাদ ছিল বলেই তো। সত্যি সত্যি এটা আর আমার বাবা মার নাটকে আমার কীভাবে গাইড করেছে আর কীভাবে মানে হেল্প করেছে, এটা বলতে গেলে সারাদিন চলে যায়। আশিস, হ্যাঁ তোমার কথা জানতে গেলে আমাদের এমনিও সারাদিন চলে যাবে, সময় কম, তো এই জন্য চটচট করে প্রশ্নগুলো করছি। এমন মঞ্চে এমন কোনো ঘটনা যেটা তোমার এখনও মনে হলে হাসি পায় বা দুঃখ হয়, মানে এরকম কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি ঘটনা, নাটক করতে গেছো গ্রিন রুমে বা মঞ্চে, তো দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে এমন কোনো ঘটনা আছে? শরীর খারাপ হয়ে গেছিলো। আচ্ছা। আমাদের ভক্তিবাবুর একটা লেখা নাটক সংঘজননী সারদা। আচ্ছা। শিলচর শহরে বরাকবেলিতে বোধহয় এত বড় নাটক খুব কম হয়েছে। তো ওই নাটকটা হচ্ছে, সেই সময় আমার দুদিন থেকেই একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, মানে সামহাও আমার খুব ইনফেকশন হয়েছে, ব্রঙ্কিয়াল ইনফেকশন, শ্বাসকষ্ট। ভক্তি বলছে আশিস এখন তো কিচ্ছু করা যাবে না। পরান্দার মেডিসিনের ব্যবসা ছিল, পরাণ চক্রবর্তী নাম জানো তো? পরাণ চক্রবর্তী। তো ওই উনি আমাকে কেডি ফাইলেট একটা ওষুধের নাম, ওইটাই এনে বলে আশিস তুমি এটা বন্ধ করবে না, এটা খেয়ে যাও। যাই হোক রিলিফ পেয়ে গেছি। আর এর আগে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, বলে এত কষ্ট করে গানটা উঠিয়েছি, হ্যাঁ একটু সঙ্গীত টাইপের, আর গানটা গাইতে পারবো না, অভিনয়টা নষ্ট হবে, আর এতটুকু কষ্ট করে ওরা আমাকে জায়গা করে দিয়েছেন। যাই হোক ওই একটা মুহূর্ত খুব খারাপ লেগেছিল। আচ্ছা, এখানে একটা কথা তুমি 2-3বারই বলেছো, কিন্তু এটা তুমি নিজে বলোনি, আমি বলছি। রূপম কম্পিটিশনের প্রথম প্রতিযোগিতায় তুমি কি বেস্ট অ্যাক্টর পেয়েছিলে? একটু বলো কোন নাটক করেছিলে? ওই আমরা তিনজন, প্রদীপ দা, তুমি আর বিজয় তখন নাটক এমনি টোটালি নাটক খুব কম। স্বপন চৌধুরী, ডাকনাম বাচ্চু চৌধুরী। আচ্ছা। ওই ডাইরেক্টর ছিল দেবব্রত ভট্টাচার্য। তিনজনের নাটক, আমি মেইন রোলটা, আমার সত্তাটা করেছিল প্রদীপ। আর আমার একজন মামা, ওই যে মানে কি দ্বন্দ্ব, একটা মিডল ক্লাস ইমেজ, ওর মামার কাছে ছোট হয়ে যাব কিন্তু প্রচণ্ড অভাব। ওই যে প্রথম একটা কম্পিটিশন, প্রথম বেস্ট অ্যাক্টর পাওয়া, এটা তো সবসময় একটা জায়গায় থাকবে যে প্রথম কম্পিটিশনে কে বেস্ট অ্যাক্টর, আশিস ভৌমিক। যদিও তোমার তাতে পালক জুড়লো বই এমন কিছু কমলো না পেলেও, কিন্তু এটা তো একটা অভিজ্ঞতা জীবনে, এই গণসুর থেকেই পেয়েছো। হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন, এটা অনেকেরই প্রশ্ন, যে গণসুর আজকে অনেক বেশি ম্রিয়মাণ, যে ব্যাপারটা গণসুরে আগে ছিল, সেই ব্যাপারে গণসুরকে সেই জায়গায় উঠে আসতে দেখা যায় না, পারফরমেন্সে দেখা যায় না। সেটার কারণটা, তোমরা তো সবাই আছো। সবাই কথাটার অর্থ অনেক বড়, অনেক ব্যাপ্তি তার বেশি। সবাই বলি আমরা, সবাইও বলতে ওই যে দন্তাস ও ব সব, আবার তালিব্বাস ও ব সব। আমরা জানি না, হয়তো বা আমার মনে হয় আমিও ব্যক্তিগতভাবে তার জন্য দায়ী। আর আমার দায়ী মানে কি, আমার কোনো রকম এই ব্যাপারে খামতি ছিল না। কারণ তুমি আমার বাড়িতে যাও না, সায়ন আমার বাড়িতে যেত একটা সময়, সায়নেরা আর কি, এই যখন প্রথম দল ছুট শুরু হয় মেহেরপুরে, তো যতটুক দূর থেকে আমি এসে নাটক করতাম, আমার কোনো রকম এই ব্যাপারে ছিল না, যে খামতি ছিল না, চেষ্টা চরিত্রের কোনো জায়গায় অভাব ছিল না। একটা জিনিস আমি বিশ্বাস করি, এবং তুমি এই আলাপচারিতা যে জায়গাটা ধরে রেখেছ, ওইটাতেই আমার একটা মেসেজও বলা যায়,
আমি যত ভালো অভিনয় করি, যত ভালো মানে ডাইরেকশন দিই, যত ভালো মিউজিক করি, এটা যদি তার ব্যাপ্তি যদি না থাকে, যেহেতু এটা গ্রুপ থিয়েটার, অ্যামেচার ক্লাব, তাহলে অর্গানাইজেশনকে বাঁচানো যায় না। আমরা সেইভাবে হয়তো আমাদের মধ্যে বেশিরভাগ লোক এরা সময় দিতে পারেন। এমনি তোমার আগামীতে গণসুরের সাথে বা গণসুরেরই তুমি গণসুর নিয়ে কোনো আগামী প্রজেক্ট কিছু ভাবছো? একটা ধরেছিলাম আমি, ও ফেল করেছিল মানে ব্যবসার জন্য, বিজয়ে ফেল করেছিল ব্যবসার জন্য, তারপর এটা আমাকে দায়িত্ব দেয়। কিন্তু তারপর কি হয়, আজকাল তো অনেক জায়গার থেকে ছেলে মেয়ে নিয়ে আসতে হয়, তো অনেক 1 মাস রিহার্সাল করলাম খুব ভালো মোটামুটি, তারপরে দেখলাম এর এই অসুবিধা, বলল যে হবে না, আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। তো তারপরে খুব দুঃখ পেয়েছি আমি এটা ব্যাপারটায়, খুব দুঃখ। আগামীতে সেরকম কোনো প্রজেক্ট গণসুরের হয়ে? বেশি লোক নিয়ে করতে গেলেও তো প্রবলেম। আর আমার একটা ইচ্ছে ছিল, আমি মনোজ মিত্রের আমি খুব ফ্যান মনোজ মিত্রের। এখন একমাত্র নাট্যকার যার 2 লাইনের পার্ট যার জন্য লেখা স্ক্রিপ্টে, তার থেকে আরম্ভ করে বইয়ের যে মেইন চরিত্র সে অবধি প্রত্যেকের স্কোপ, খালি অভিনয়টা করে দেয়। হ্যাঁ, উনি এরকমভাবে কোনো নাট্যকার কোনো নাটকে করেছেন বলে আমি জানি না, কারণ আমরা তো প্রচুর নাট্যকাররা নাটক করেছি। এইভাবে স্কোপ কাউকে দেওয়া হয়নি। একটু ভালো অভিনয় করতে পারলেই এনাফ, বাদ বাকি তো পরিচালক সাজাবে তার নাটকটি যেভাবে হোক। দেখা যাক, একটু আছে, আমি একটু ফ্রি হতে লাগবে, কারণ আমার তো বাড়িতে আর লোক নেই, আমরা 2 জন মানুষ। তোমার কি ইচ্ছে করে না মাঝে মধ্যেই যে একটা এমন কিছু করি আবারও গণসুরের হয়ে? রুমিদি, শম্ভুদা, ওদের সুব্রত, শম্ভু অনেকেই চেনেন, রুমি রায়, ওদের অভিনয় নিয়ে কিছু বলার? ওরা তো ভালো অভিনয় করে, রুমি, শম্ভু, ওদের সাথে সবাই শম্ভু, মিলে ওরা তো আমাদেরই প্রোডাক্ট। ওরা আমাদেরই প্রোডাক্ট। রুমি তো ছোট্টবেলা দেখতো জানলার থেকে, জানলার বাইরের থেকে আমরা রিহার্সাল যখন করি, যখন প্রথম রুমিকে চান্স দেওয়া হয়, বললো জীবন সার্থক। অভিনয় করলো তোমাদের সাথে। কখন সময় কেটে গেছে সত্যি, মনে হচ্ছে আরও কথা বলি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে আলাপচারিতার আরও একটি অনুষ্ঠানে।